আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, যিনি দীর্ঘ 4 দশক ধরে দেশ ও দেশের বাইরে ইসলামী আদর্শ প্রচার করে বেরিয়েছেন। 2013 সালের 28 ফেব্রুয়ারি বাংলাদেশের বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক প্রশ্নবিদ্ধ রায়ে তাঁকে দোষী সাব্যস্ত করে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করে। আদালতে উত্থাপিত 20টি অভিযোগের মধ্যে যে অভিযোগের প্রেক্ষিতে তাকে এই দণ্ড প্রদান করা হয় তা হচ্ছে 1971 সালের 2 জুন উমেদপুর হিন্দুপাড়ার জনৈক বিশাব আলীকে আল্লামা সাঈদীর নির্দেশে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের অভিযোগে আল্লামা সাঈদীকে আসামি করে ঘটনার 42 বছর পর 2009 সালের 8 সেপ্টেম্বর জনৈক মাহবুবুল আলম হাওলাদার পিরোজপুর জেলা দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে মাহবুব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবরে 2010 সালের 2 জুলাই একই ঘটনায় আরও একটি অভিযোগ দায়ের করে। আপনাদের যে হয়েছে যে ঘরে যখন লুট করছে বলছেন, সেই লুটের সময় কি সাঈদী ছিল? তখন তো আমি পলাতক ছিলাম, তার সে তখন ছিল কি ছিল না এটা তো আর আমি জানি না। সে তো তখন উপস্থিত ছিল কি ছিল না এটা তো আমার জানা নেই। আমি তো নিজে যখন দেখিনি, এটা তো আমার ভাইয়ের মুখের কথা। এই মাহবুবের বাড়ি আমাদের বাড়ি, এই সাঈদী সেটা আমার বাড়ি আসে নাই, বা আমার বাড়ি কোনো লোক ওই এলাকার বা কোনো লোক আমাদের বাড়ি আসে নাই। এরা ওই পয়সাপাতির লোভে পড়িয়া এটা করছে। উক্ত অভিযোগের ভিত্তিতে 2011 সালের 19 জুলাই প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফরমাল চার্জ দাখিল করেন। এই চার্জের উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল 2011 সালের 3 অক্টোবর আল্লামা সাঈদীর বিরুদ্ধে 20টি অভিযোগ গঠন করে, যার মধ্যে তালিকার 10 নম্বরে ছিল বিশাব আলীকে হত্যার অভিযোগ। উমিদপুর গ্রামের বাসিন্দা এই বিশাব আলীকে হত্যার অভিযোগে তার ছোট ভাই সুখরঞ্জন বালী অথবা তার পরিবারের কোনো সদস্য আল্লামা সাঈদীকে দায়ী করে কোনোদিন কখনো কোথাও কোনো অভিযোগ দায়ের কিংবা মামলা করেনি। কিন্তু বিশাব আলীকে হত্যার অভিযোগে মামলা দায়ের করল মাহবুবুল আলম হাওলাদার, যার বাড়ি বিশাব আলীকে হত্যার স্থল উমিদপুর গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে টেংরাখালী গ্রামে। বিশাব আলী হত্যার ঘটনায় অভিযোগকারী মাহবুব ছাড়া অন্য যে 2 জন ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছে তারা সবাই টেংরাখালী গ্রামের বাসিন্দা। ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বিশাব আলীর ভাই সুখরঞ্জন বালীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আল্লামা সাঈদীকে জড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি করাতে চেয়েছিল। আমার আর একদিন বলতেছে কি, তোমারে একটি বাড়ি একটি খামার দেবো আর 1.5 লাখ টাকা দেবো, তুমি সাঈদী সাহেবের নামের কথা বলো। আমি বললাম না, আমার মরা ভাইকে আমি ব্যস্ত, আমি শিখেন নাই, আমার এখনো তার কিছু দরকার নেই, আমি আর খাবো না মিথ্যা নাম, যারে না দেখছি আমি থেকে নামের কথা বলতে পারবো না। ফলে তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন সুখরঞ্জন বালীকে সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির করতে না পেরে তার নামে নিজে জবানবন্দি তৈরি করে সেটা ট্রাইব্যুনালে জমা দেয় এবং সেই জবানবন্দিকেই সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল 2012 সালের 29 মার্চ সুখরঞ্জন বালী সহ আরও 14 জন সাক্ষীর কথিত জবানবন্দিকেই সাক্ষ্য হিসাবে গ্রহণ করেন। সশস্ত্র ক্যাডাররা তাদের বাড়িতে বাড়িতে যেয়ে হুমকি দিচ্ছে, প্রাণের ভয়ে কেউ দেশ ছেড়ে চলে গেছে, আর অন্যান্যরা এমনভাবে পালিয়ে আছে তাদেরকে দ্রুত মাননীয় আদালতে হাজির করা সম্ভব নয় এবং সেটা সময় সাপেক্ষ, দ্রুহ এবং আদৌ সম্ভব হবে না। বিবেকের তাড়নায় ভাই হত্যার বিষয়ে সত্য কথা বলতে চায় সুখরঞ্জন বালী। সেজন্যই 2012 সালের নভেম্বরের 3 তারিখ ঢাকায় আসে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার জন্য। 4 নভেম্বর সুখরঞ্জন বালী কয়েকটি টিভি চ্যানেল এবং পত্রিকায় তার ভাইয়ের হত্যার জন্য সাঈদী জড়িত নয় বলে সাক্ষাৎকার প্রদান করে। ওই পাকসারা আর আমার দেশীয় যে রাজ্জাক, সেকেন্দার শিকদার, দানেশাল্লাহ, গনি কেজি যারাই ছিলেন তারাই আমার ওই ভাইয়ের সাথে ভাই করিয়া মারছে। তার সাথে সাঈদী সাহেব ছিলেন না, কখনো তার নাম শুনিও না, আর সে ছিল না। এর আগে আল্লামা সাঈদীর আইনজীবীগণ সুখরঞ্জন বালীকে ডিফেন্স পক্ষের সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার জন্য কয়েকবার আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল 2012 সালের 5 নভেম্বর আদেশ দানের জন্য দিন ধার্য করেন।
সেই দিন সুখরঞ্জন বালিকে সাথে নিয়ে আল্লামা সাঈদীর আইনজীবীগণ ট্রাইব্যুনালের প্রধান ফটকে পৌঁছালে সরকারের সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গতি রোধ করে এবং সুখরঞ্জন বালিকে আইনজীবীদের কাছ থেকে ছিনিয়ে নেয়। আমার চেম্বার থেকে আমি, আমার সহযোগী অ্যাডভোকেট জনাব মঞ্জুর আহমেদ আনসারী এবং আমার জুনিয়র হাসানুল বান্নার সোহাগ সহ আমরা গাড়িতে উঠলাম। বেলা 10টার সময় সুখরঞ্জন বালি সহ আমরা ট্রাইব্যুনালের মেন গেটে যখন উপস্থিত হয়ে গেট অতিক্রম করে ট্রাইব্যুনালে ঢুকবো, এই সময় আমার গাড়ি থামানো হলো। নিরাপত্তা কর্মী যারা ছিলেন তারা আমার গাড়ি থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে বললেন যে কর্তৃপক্ষের নির্দেশ, আপনি ছাড়া গাড়িতে কেউ যেতে পারবেন না। তা আমরা এই কথাবার্তা বলছি, কেন, কিভাবে, এ ধরনের কোনো সিদ্ধান্ত কোনো সময় হয় নাই, আমাদেরকে জানানো হয় নাই। এর মধ্যেই কথা বলতে বলতে তারা, আমার অ্যাডভোকেট মঞ্জুর আহমেদ সাহেব নামলেন, সুকাব আলী নামবে, হাসানুল বান্না নেমেছে। এই সময় গেটের ভিতর থেকে একজন নিরাপত্তা কর্মী এসে সুখরঞ্জন বালিকে টানাহেঁচড়া শুরু করে দিল। এই টানাহেঁচড়া শুরু করার পরে ওইখানে গেট তো একটা ছোট জায়গা, আপনারা জানেন, সেইখান দিয়ে ভেতরে যাতায়াতে অসুবিধা হয়, অন্য গাড়িও আসছে। আমার গাড়িটা গেটটা অতিক্রম করলো, যেহেতু আমাকে তারা ছাড় দিয়েছে। আর ওইখান থেকে সাথে সাথে দেখা গেল একটা গাড়ি বার হচ্ছে। ওই সুখরঞ্জন বালিকে তখন তারা টানা হেঁচড়া করতে করতে মাজার গেটের দিকে নিয়ে চলে গেল। মাজার গেটে নিয়ে যে গাড়িটা ট্রাইব্যুনাল থেকে পাঠালো, পুলিশের গাড়ি অর্থাৎ পুলিশের গাড়ি, তাকে ওই গাড়িতে টানা হেঁচড়া এবং পিছনে একটা থাপ্পড় মেরে তাকে গাড়িতে তুলে দিয়ে নিয়ে চলে গেল। সাথে সাথেই বিষয়টি ট্রাইব্যুনালকে অবহিত করা হলে ট্রাইব্যুনাল সরকার পক্ষকে তদন্তের নির্দেশ দেয়। আর সরকার পক্ষ ঘণ্টাখানিক পরে ট্রাইব্যুনালে এসে এই ঘটনা পুরোপুরি অস্বীকার করলে আদালত তাতে সায় দেয়। রমনা এলাকার যতগুলো সিনিয়র পুলিশ কর্মকর্তা, তাদের সকলকে পেয়েছিলাম। তারা যেটা বলেন যে এরকম কোনো ইনসিডেন্ট আমাদের নলেজে, আমাদের সাক্ষাতে হয় নাই। সুখরঞ্জন বালির আসামি পক্ষের কোনো সাক্ষী না, সে কি করে তাদের সঙ্গে থাকে এটা আমাদের বোধগম্য নয়। আল্লামা সাঈদীর আইনজীবীগণের পক্ষ থেকে ট্রাইব্যুনাল গেটের সিসিটিভি ক্যামেরা দেখে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য বারবার আবেদন করা হলেও ট্রাইব্যুনাল এ বিষয়ে কর্ণপাত করেননি। ফলে অপহরণের দিন বিকেলে আল্লামা সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট ঢাকার শাহবাগ থানায় সুখরঞ্জন বালির অপহরণের ঘটনার প্রতিকার চেয়ে জিডি করতে গেলে শাহবাগ থানা কর্তৃপক্ষ তার জিডিও গ্রহণ করেননি। শাহবাগ থানায় এ বিষয়ে জিডি এন্ট্রি করতে পাঠালাম আমার জুনিয়র শাহজাহান সাহেবকে দিয়ে, সাবেক এজি শাহজাহান সাহেবকে দিয়ে আমি পাঠালাম, কিন্তু ওনারা শাহবাগ থানা আমার জিডি এন্ট্রি করলেন। পরে আমরা মানে সুকাব আলীর এক বন্ধু আবুল কালাম আজাদ মহামান্য হাইকোর্টে হেভিয়াস কর্পাস ফাইল করেছেন এবং তাকে সশরীরে হাজির করার জন্য রুল চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনটা এখনো অনিষ্পন্ন অবস্থায় আছে। এর মধ্যেই অনেক অগ্রগতি হয়ে গেছে, এটা আপনারা সবাই জানেন। থানায় জিডি গ্রহণ না করার প্রেক্ষিতে সুখরঞ্জন বালির আত্মীয়রা মাননীয় হাইকোর্টে একটি হেভিয়াস কর্পাস রিট দায়ের করেন, যার নম্বর 14966, তারিখ 15/11/12। রিটটি এখনো মাননীয় হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। পুলিশ কর্তৃক সুখরঞ্জন বালিকে আদালত গেট থেকে অপহরণের এই ন্যাক্কারজনক ঘটনায় আইনজীবী সমাজ, মানবাধিকার সংগঠন সহ সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠলেও সরকার এবং ট্রাইব্যুনাল ছিল নির্বিকার। উপেক্ষিত হয় দেশি বিদেশি শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিবাদ সমালোচনাও। সিসিটিভি ফুটেজের কথা যে বলা হয়েছিল সেটা কেন পরীক্ষা করা হলো না? থার্ড হচ্ছে, একটা রাষ্ট্র এত বড় একটা ঘটনা, তো এই সুখরঞ্জন বালিকে পরবর্তীকালে রাষ্ট্র খুঁজে পায়নি কেন? এই তিনটা প্রশ্ন ইন্ডিকেট করে সরকারের ব্যর্থতা আইদার অথবা কোনো কিছু চেপে যাওয়ার একটা প্রবণতা ছিল। ঘটনার প্রায় 6 মাস পর 2013 সালের 15 মার্চ জাতীয় দৈনিক নিউ এজ পত্রিকায় প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটি রিপোর্ট থেকে জানা যায় যে সুখরঞ্জন বালি জীবিত এবং তিনি ভারতের একটি কারাগারে বন্দী রয়েছেন।
These pictures show the moment when Shukaranjan Bali, seen here in the back of the vehicle, was kidnapped in front of the courthouse where he was to testify before the Bangladesh International War Crimes Tribunal. বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতা দেলোয়ার হোসেন সাঈদী যুদ্ধাপরাধের মামলায় একজন গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালি ভারতের কলকাতার কাছে একটি জেলে বন্দী আছেন বলে বিবিসি জানতে পেরেছে। In the latest developments from Bangladesh's International Crimes Tribunal, Sukhrajan Bali, a witness who has been missing for more than 6 months, has been found in a Kolkata jail. In a statement given whilst in detention in India, Bali says that he was abducted from the court. Bali was due to give evidence as a defence witness before the ICT. একই রিপোর্ট বাংলাদেশের আরো কয়েকটি জাতীয় দৈনিক প্রকাশ করে। প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সুখরঞ্জন বালির নিরাপত্তা চেয়ে এবং তাকে অতিসত্বর আদালতে হাজির করার জন্য ভারতের হাইকোর্ট বিভাগে হিউম্যান রাইট ওয়াচ এর দক্ষিণ এশীয় শাখা একটি রিট পিটিশন দায়ের করে। উল্লেখ্য, ইতিপূর্বে কলকাতার একটি আদালত সুখরঞ্জন বালিকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের অভিযোগ তুলে তাকে 100 দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন। এরপর সুখরঞ্জন বালি বাংলাদেশে ফেরত আসলে তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কায় হিউম্যান রাইটস ওয়াচ সহ আরো কয়েকটি মানবাধিকার সংস্থা তাকে বাংলাদেশে ফেরত না পাঠাতে ভারতের সুপ্রিম কোর্টে আরেকটি আবেদন করলে ভারতীয় সুপ্রিম কোর্ট তাকে বাংলাদেশে ফেরত না পাঠানোর জন্য আদেশ দেন। এখন পর্যন্ত সুখরঞ্জন বালি কলকাতার দমদম কারাগারে বন্দী রয়েছে বলে জানা গেছে। জনমনে তাই আজ বড় প্রশ্ন, কি বলতে চেয়েছিল সুখরঞ্জন বালি আদালতের কাছে? কেনই বা সাক্ষী দিতে এসে আদালতের ফটক থেকে অপহরণ হতে হয়েছিল তাকে? সে কি আর ফিরে আসতে পারবে তার নিজ গ্রামে? এসব প্রশ্নের সঠিক উত্তর কি কখনো জানতে পারবে দেশের মানুষ? এই প্রশ্ন আজ সচেতন প্রত্যেকটি মানুষের।